সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটেই নয়, গ্লোবালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের বা নারীদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা অনেক বেশি দেখা দিচ্ছে, যার কারণে ভবিষ্যতে বন্ধ্যাত্বজনিত সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নার্গিস খানম 1976 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেমনটি প্রথমেই বলছিলাম যে গ্লোবালি সেই সাথে বাংলাদেশেও আমরা যেটি দেখেছি যে মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে গাইনিগত যে সমস্যা সেটি অনেক বেশি বেড়ে গেছে। যেমন PCOS এর কথা যদি বলি, এরকম আরো অনেক ধরনের সমস্যা রয়েছে, সেটি সম্পর্কে একটু জানতে চাই প্রথমে। এখন আসলে এখন বাড়তেছে যেটা PCOS বাড়তেছে, এন্ডোমেট্রিওসিস নামে এক ধরনের রোগ। এটা আসলে সারা বিশ্ব জুড়ে এন্ডোমেট্রিওসিস নিয়ে অনেক হচ্ছে, এটা অনেক গবেষণা হচ্ছে, অনেক ট্রায়াল হচ্ছে কিভাবে এন্ডোমেট্রিওসিস রোগীগুলোকে ইমপ্রুভ করা যায়, কিভাবে এদেরকে ব্যথা থেকে ব্যথামুক্ত করা যায়। এছাড়া ফাইব্রয়েড জরায়ুর টিউমারটা বেড়ে যাচ্ছে। কারণ জরায়ু যখন বাচ্চা ধারণ করতে পারবে না তখন টিউমার ধারণ করবে, এটা নিয়ম। তো সাধারণত এখন আমরা হচ্ছে কি বেশি উচ্চশিক্ষিত ক্যারিয়ার করতে যে আমাদের লেট ম্যারেজ হচ্ছে। লেট ম্যারেজ হওয়ার জন্য জরায়ুতে বিভিন্ন ধরনের সাধারণত 30 ইয়ার্স পরে বা কিছু প্রিভ্যালেন্স থাকে। তো সাধারণত দেখা যায় 30 ইয়ার্স পরে জরায়ুতে টিউমারের অ্যাডেনোমায়োসিস, জরায়ু ফাইব্রয়েড, এই টিউমারগুলো বেড়ে যাচ্ছে। আর এই টিউমারগুলো বাড়ার সাথে সাথে ইনফার্টিলিটির সমস্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এছাড়াও হচ্ছে আপনার PID সমস্যা বাড়তেছে, কারণ আমরা ক্যারিয়ার চিন্তা করে দেখা যাচ্ছে যে ফার্স্ট প্রেগনেন্সি, বিয়ের পরে ফার্স্ট প্রেগনেন্সি হচ্ছে যে না আমরা এখনও মানসিক দিক দিয়ে প্রস্তুত না, যার জন্য অ্যাবর্শনে যাচ্ছে। প্ল্যান না, আনপ্ল্যান প্রেগনেন্সি হচ্ছে। আনপ্ল্যান প্রেগনেন্সি অ্যাবর্শনের জন্য ইনফেকশন হচ্ছে। ইনফেকশন হয়ে পরবর্তীতে সে ক্রনিক একটা ডিজিজে ভুগতেছে। তলপেটে প্রচণ্ড ব্যথা, সাদা স্রাব, বা কনসিভ করতেছে না, কনসিভ করতে চাচ্ছে, এই সমস্যাগুলো আসলে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এখন। ম্যাম, স্পেসিফিক করে আমরা একটু প্রথমেই PCOS সম্পর্কে একটু জানতে চাই। PCOS হচ্ছে কি, PCOS হলে এটা হচ্ছে সাধারণত প্রতি মাসে মহিলা একটা যে পেশেন্ট একটা হিস্ট্রি দিবে যে তার প্রতি মাসে মিনিস্ট্রেশন হচ্ছে না। এটা সাধারণত প্রতি মাসে মিনিস্ট্রেশন হচ্ছে না, এটা ওভুলেশন হয় না। ওভুলেশন না হওয়ার জন্য ছোট ওভুলেশন ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো বের হতে পারে না। ডিম্বাণুগুলো যখন ডিম্বাশয় থেকে যায় ছোট ছোট ঘামাচির মতো সিস্টের মতো তৈরি হয়, যেটা জরায়ের চারিদিকে সিস্টগুলো অ্যারেঞ্জ থাকে মালার মতো। তো এটা PCOS পলিসিস্টিক ওভারি। সাধারণত ডিম্বাশয়টা বড় হয়ে যায় এবং ডিম্বাণুগুলো বের হতে পারে না, যার জন্য মালার মতো দুই সাইডে ওভারিতে অ্যারেঞ্জ থাকে। যেহেতু অনেকগুলো সিস্ট থাকে, এই জন্য এটাকে পলিসিস্টিক ওভারি বলা হয়। এইটা সাধারণত পলিসিস্টিক ওভারির সাথে সাধারণত কিছু কিছু থাকে আপনার এর সাথে আরও আনুষঙ্গিক কিছু থাকে। সাধারণত ওয়েট গেন হয়, কিছু যে এক্সট্রা চুল হয়, অবাঞ্ছিত লোম যেটা বলে বিভিন্ন জায়গায়, যেগুলো আসলে মেয়েদের ক্ষেত্রে এক্সপেক্টেড না। যেমন এই যে আপার লিপে হবে, লোয়ার লিপে হবে, চেস্টে হবে, তারপরে ব্যাক অফ দ্য এই থায়ে হবে, তারপরে পিছনের দিকে হবে। এগুলো হচ্ছে অবাঞ্ছিত এবং এই লোমগুলা নর্মাল না। সাধারণত এতে হয় কি ছেলে হরমোন অ্যান্ড্রোজেন লেভেলটা বেড়ে যায়, যার জন্য ওই যে হেয়ারগুলো হচ্ছে সেই হেয়ারগুলো কিন্তু মেয়েদের মতো পাতলা হবে না, ওটা মোটা হবে এবং কালো হবে, ডিপ কালো এবং মোটা হবে। আর এইগুলা হচ্ছে এই হেয়ার বেড়ে যাচ্ছে, এখানে গলার কাছে কালো দাগ, পিগমেন্টেশন বলা হয় যেটা। এই সমস্যাগুলো এর সাথে সাইকেল ইরেগুলার হবে, আরো অনেক কিছু, চুল মাথায় অ্যালোপেশিয়া বলা হয়, মাথা চুল পড়ে যায়। এই সমস্যাগুলো আনুষঙ্গিক এর সাথে আসবে। ম্যাম, এই ক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে আপনার প্রথম হলো ম্যারিড না আনম্যারিড, প্রথমে আমরা তার একটা হিস্ট্রি নিই, তার বয়স কেমন, ওয়েট দেখি, আমরা BMI চার্টটা দেখি। তবে PCOS এর 80% পেশেন্টের ওভারওয়েট থাকে। তারপরে সে ম্যারিড না আনম্যারিড, যদি ম্যারিড হয় একরকম, আনম্যারিড হয় একরকম। আর যদি
পিউবার্টাল এজে হয়, মানে পিউবার্টাল যেটা বলা হয় যে পিসিওএস। তো সাধারণত আমরা যদি তাকে প্রথমে যদি ওয়েট বেশি থাকে আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, যে খাওয়া দাওয়া সে একটু মেনু ঠিক করবে, প্রতিদিন আধা ঘন্টা 40 মিনিট করে হাঁটবে, শারীরিক কিছু এক্সারসাইজ করবে এবং অবশ্যই ডায়েট কন্ট্রোল করবে। আচ্ছা। এবং ওজন কমানো, মানে পেশেন্টদের একটা কথা যে না ম্যাডাম আমাকে ওষুধ দেন আমার ওজন যাতে কমাতে পারি, অ্যাকচুয়ালি ওজন কিন্তু ওষুধে খুব বেশি একটা কমবে না, তাকে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন কমাতে হবে। তার পাশাপাশি আমরা কিছু ওষুধ দিই, যেহেতু এখানে কিছু বায়োকেমিক্যাল চেঞ্জ হয়, কিছু পেশেন্টের শারীরিক কিছু চেঞ্জ আসে, যার জন্য আমরা কিছু ওষুধ দিই যাতে বায়োকেমিক্যাল চেঞ্জগুলো স্বাভাবিক পর্যায়ে আসে। তারপরে যদি সে ম্যারিড হয় তাহলে আমরা সরাসরি, যদি সে প্রেগনেন্সি নিতে চায় তাহলে আমরা প্রেগনেন্সি ট্রিটমেন্টে যাই। আর যদি আনম্যারিড হয় তাহলে আমরা ওয়েট রিডাকশন করতে বলি। তার সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা তো থাকে, পরীক্ষা রিপোর্টগুলো দেখিয়ে সাথে অনেক সময় দেখা যায় যে লিপিড প্রোফাইলটা অর্ডার থাকে, কখনো কখনো ডায়াবেটিসের সাথে থাকে, আর হচ্ছে ওবেসিটি তো থাকেই, আর প্রেশার থাকতে পারে, অনেক সময় প্রেশারও থাকে পেশেন্টগুলোর সাথে। তো আমরা এই যে সমস্যাগুলো যদি থাকে আমরা এই ট্রিটমেন্টগুলো দিই, লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, এই ট্রিটমেন্ট চলে। তার সাথে সাথে যদি আনম্যারিড হয় তাহলে আমরা অবশ্যই মিনিস্ট্রেশন রেগুলারের জন্য কিছু ওষুধ দিই। এটা হচ্ছে আনম্যারিডের ক্ষেত্রে। মিনিস্ট্রেশন রেগুলারের জন্য যেটা ডাক্তার যখন মানে যেটা মনে করে যে পেশেন্টের জন্য এটা প্রযোজ্য সেটা দিবে। আর যদি ম্যারিড হয় তাহলে সে প্রেগনেন্সি চায় কি চায় না। যদি প্রেগনেন্সি না চায় তাহলে সাধারণত আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল অথবা আদার্স কিছু ড্রাগ আছে এগুলা দিই। আর হচ্ছে যদি সে ম্যারিড হয় তাহলে যদি প্রেগনেন্সি ম্যারিড এবং বাচ্চা নিতে চাচ্ছে তাহলে আমরা প্রেগনেন্সি ওভুলেশন, সাধারণত এই পেশেন্টগুলো ওভুলেশন হয় না, আমি প্রথমে বলছি ডিম আসে না, তাহলে আমরা তাদেরকে ডিম আসার ওষুধে যাই। প্রথমে ডিম আসা ওষুধের জন্য প্রথমে আমরা ট্যাবলেটে যাই, ট্যাবলেটে দিয়ে আমরা একটা মনিটর করি, টিভিএসে মনিটর করতে হয়, যে মানে দেখা হয় যে তার ডিম্বাশয়ের ডিম্বাণুর একটা মাপ আসে, সাধারণত 18 থেকে 24 মিলিমিটার হলো নর্মাল ভালো। যদি এরকম আসে তাহলে আমরা ওই ট্রিটমেন্ট কন্টিনিউ করি। যদি ওইটাতে যদি তার ওভুলেশন না হয় তাহলে আমরা ইনজেকশনে যাই, মানে ইনজেকশনের মাধ্যমে ডিম ফোটানোর চেষ্টা করি। যদি ডিম্বাণু ইনজেকশনের মাধ্যমে না ফুটে অথবা আসলো কিন্তু কোয়ালিটি ভালো আসলো না তাহলে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই। সার্জিক্যাল ট্রিটমেন্ট সাধারণত ল্যাপারোস্কোপি করা হয়। ল্যাপারোস্কোপি করে তার তো অ্যান্ড্রোজেন লেভেলটা বেশি থাকে, আমরা একটা ওভারির কিছু অংশ আমরা ফুটা করে দিই, ফুটা করে দিলে তার অ্যান্ড্রোজেন লেভেলটা কমে। পরবর্তীতে সাধারণত এগুলাকে যদি আমরা ডিম ফোটানো ওষুধ দিলে ম্যাক্সিমামই কনসিভ করে যায়। তারপরে যদি কনসিভ না করে, যদি ইনজেকশন পরবর্তীতে লাগে তাহলে পরবর্তী স্টেপের ট্রিটমেন্ট, যদি টিউব অ্যাটলিস্ট অ্যাক্টিভ ভালো থাকে তাহলে আমরা আইইউআই যাই। যদি হচ্ছে আইইউআইও যদি না হয় তাহলে আইভিএফে যেতে হয়। কিন্তু এই পেশেন্টগুলো অ্যাকচুয়ালি হ্যাজার্ড, ট্রিটমেন্টের খুবই সমস্যা। এগুলা ওই যে আসে অথবা আসে না, এগুলো ম্যাক্সিমামই ইনজেকশন দিলে কারো কারো ওভার স্টিমুলেশন হয়, আবার কারো কারো আন্ডার স্টিমুলেশন হয়, মানে কিছু কিছু ক্ষেত্রে ডিম আসতে চায় না। আবার যখন ইনজেকশনের পরিমাণ বেশি দেওয়া হয় তখন আবার অনেকে দেখা যায় অনেক বেশি ডিম আসে, তখন আবার আইভিএফ ক্যান্সেল করতে হয়। মানে ক্যান্সেল সাইকেল বলা হয়। আসলে আপনারা কিভাবে করে থাকেন বা ট্রিটমেন্ট প্রটোকলটা তখন পরবর্তীতে কি হয়ে থাকে? আমরা ট্রিটমেন্ট প্রটোকল আসলে এএমএস, মানে এই যে আমরা যে বললাম যে পলিসিস্টিক ওভারিতে আমরা এএমএস নামে একটা হরমোনের টেস্ট করি রক্তের। এই এএমএস এর পরে আমরা বুঝতে পারি যে আসলে তার রেসপন্সটা কেমন আসবে, মোটামুটি একটা ধারণা পাই। ওই এএমএস এর লেভেলের উপর নির্ভর করে আমরা ইনজেকশনের প্রটোকলটা ঠিক করি। আর সাধারণত তো ফার্স্টে তার আইভিএফে আসলে যা কোনো পেশেন্ট তো যা উচিত না বা যেতেও চায় না, সেক্ষেত্রে আইইউআই যদি রেসপন্স না হয় তখন আমরা আইভিএফ করি। আইভিএফে হচ্ছে আপনার যে ডিম্বাণু কালেক্ট করা হয়, তারপরে হাজব্যান্ডের শুক্রাণু ডিম্বাণু স্পেশাল ল্যাবে নিষিক্তকরণ করা হয়, তারপরে ভ্রূণ তৈরি হলে ওয়াইফের জরার মধ্যে দিয়ে দেওয়া হয়। কিন্তু আপনার পলিসিস্টিক ওভারি যদি সে ওয়েট কন্ট্রোল না করতে পারে তাহলে এদের হরমোনাল ইমব্যালেন্স তবুও থাকে। সেক্ষেত্রে নর্মাল পেশেন্টের চেয়ে যারা পিসিওএসের পেশেন্ট এদের হচ্ছে আপনার অ্যাবর্শনের রেটটা বা তুলনামূলক বেশি থাকে, অনেক বেশি থাকে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে পিসিওএস এর ক্ষেত্রে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। ওজন সাধারণত আমরা 5 to 10% ক্ষেত্রে ওজন কমাতে বলি, তবে পিসিওএস এর পেশেন্ট যদি 5 to 10% ওজন কমাতে পারে ম্যাক্সিমাম ওভুলেশন হয়ে কনসিভ করে যায়। ম্যাম আপনার কাছে এখন জানতে চাই যে এন্ডোমেট্রিওসিস বর্তমানে এটিও কিন্তু পিসিওএস এর পাশাপাশি অনেক বেশি কিন্তু দেখা যাচ্ছে, সেটি ম্যারিড বা আনম্যারিড বা টিনেজার যারা রয়েছে তাদের মধ্যে, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস আসলে জিনিসটা কি? এন্ডোমেট্রিওসিস হচ্ছে যে
এটা হলো এখনো সারা পৃথিবী জুড়ে এটা নিয়ে অনেক হইচই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কী কারণে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। আর এন্ডোমেট্রিওসিস হলো যখন আপনার আমাদের যে প্রতি সাইকেলে মিনিস্ট্রেশন হয় জরায়ু থেকে, তো জরায়ুর যে লেয়ার থেকে মিনিস্ট্রেশনের ব্লাডটা আসে, যদি কোনো কারণে ওই লেয়ারের কিছু অংশ দুই সাইডের ওভারিতে পড়ে অথবা মানে ওভারের আশেপাশে পড়ে, সেটাকে এন্ডোমেট্রিওসিস বলা হয়, ওভারিতে পড়ে। তো এটা যখন মিনিস্ট্রেশনটা প্রতি মাসে হবে, জরায়ুর যেটা ব্লিডিং সেটা তো বের হয়ে আসবে, কিন্তু ওইখানে তো ক্লোজ জায়গা পেটের মধ্যে, ওইখান থেকে ওভারি থেকে বের হতে পারে না। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন নারীর জীবনে গর্ভাবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ আমরা জানি একজন স্বাস্থ্যকর মাই একটি স্বাস্থ্যকর সন্তান উপহার দিতে পারে। তাই ওই সময়ের বিশেষ করে গর্ভাবস্থার পুষ্টি নিশ্চিত করা প্রত্যেকটি মা এবং পরিবারের জন্য খুবই প্রয়োজন। গর্ভাবস্থায় প্রায় 10 থেকে 14 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পায়। তাই গর্ভধারণের শুরু থেকেই শেষ পর্যন্ত একটি সুন্দর খাবারের তালিকা মেনটেন করা প্রত্যেকটি গর্ভবতী নারীর জন্য অত্যন্ত প্রয়োজন। কেননা আমরা অনেকে অনেক ধরনের ভুল বিষয়গুলো আমরা ফলো করে থাকি, বা আমরা অনেকে জানি না আমাদের কি খেতে হবে আর কি খেতে হবে না। বিশেষ করে প্রথমেই আমরা যেটা সবসময় বেশি দেখি যে গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা গর্ভকালীন অবস্থায় সবচেয়ে বেশি কার্বোহাইড্রেটের উপর ঝুঁকে পড়ে। কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন গর্ভকালীন সময়ে, যা আমাদেরকে প্রচুর পরিমাণে এনার্জি দিচ্ছে। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বমি হলেই বা খুব বেশি খারাপ লাগলে বা যে কোনো সময় আমাদের ভাত, রুটি বা টোস্ট বিস্কিট বা মুড়ি জাতীয় খাবারের প্রতি খুব বেশি আসক্তি তৈরি হয়ে যায়, এবং যার ফলে আমাদের শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি হয়ে যায়। আমাদের উচিত খাবারের তালিকায় সব ধরনের পুষ্টি উপাদান নিশ্চিত করা, আর গর্ভাবস্থায় বিশেষ কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। প্রথমেই বলি প্রোটিনের কথা। প্রোটিন মা এবং সন্তানের দুজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান, কেননা গর্ভকালীন সময় বিশেষ করে ভ্রূণের ডেভেলপমেন্টের জন্য প্রোটিন খুবই প্রয়োজন। পাশাপাশি ক্যালসিয়াম এবং আয়রন। ক্যালসিয়াম মা এবং সন্তান দুজনেরই হাড় মজবুত এবং হাড় গঠনে সাহায্য করবে, কারণ যদি ওই সময় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু সন্তানের হাড় তৈরিতে বাধাগ্রস্ত হবে। তাই অবশ্যই গর্ভাবস্থায় ক্যালসিয়াম জাতীয় খাবার, বিশেষ করে দুধ, ডিম, মাছ বা মুরগির মাংস এবং বাদাম রাখতে পারি আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য। গর্ভাবস্থায় যদি মায়ের আয়রনের ঘাটতি থাকে সেক্ষেত্রে শিশুর শরীরে এবং মায়ের শরীরে উভয়ের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা যায়। এছাড়াও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, তাই ওই সময়ে আয়রন জাতীয় খাবারের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আর আয়রনের ঘাটতি পূরণের জন্য সাধারণত আমরা বলে থাকি খুব গাঢ় শাকসবজি, বিশেষ করে কচু শাক, পালং শাক, এছাড়াও মাছ, মুরগির মাংস, এই ধরনের খাবারগুলো, কলিজা, এই ধরনের খাবারগুলো খাবারের তালিকায় মাকে দিতে হবে। এছাড়াও গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড বা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিশুর মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠনের জন্য অত্যন্ত উপকারী। আর এই ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণের জন্য বা এর উৎস হিসেবে সাধারণত বিভিন্ন ধরনের ফলমূল, স্ট্রবেরি, আঙ্গুর এবং আরও অন্যান্য যে ফল রয়েছে, বিভিন্ন ধরনের ফলমূল প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে। গর্ভাবস্থায় মায়ের শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দিলে শিশুর ওজন কম হওয়ার সম্ভাবনা থাকে, তাই মায়ের প্রতিদিনের খাবার তালিকায় বাদাম নিশ্চিত করতে হবে। আমরা সাধারণত গর্ভাবস্থাকে 3টি স্টেপে ভাগ করে থাকি। প্রথম 3 মাসকে প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাসকে সেকেন্ড ট্রাইমেস্টার এবং শেষের 3 মাসকে আমরা থার্ড ট্রাইমেস্টার হিসেবে ভাগ করে থাকি। আমরা অনেকেই গর্ভাবস্থায় যেটা করে থাকি, বিশেষ করে প্রথমেই মা হবেন এই কথাটা শুনে অনেক বেশি পরিমাণে খাওয়া শুরু করে দিই, যার ফলে দেখা যায় প্রথম 3 মাসেই মায়ের ওজন যেখানে অল্প পরিমাণে বাড়ার কথা সেখানে অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে, এবং যার ফলস্বরূপ গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয়। তাই শুরুতেই প্রয়োজন একটি সঠিক খাদ্য ব্যবস্থা মেনটেন করা এবং প্রয়োজনে পুষ্টিবিদের সাথে পরামর্শ করে তার অবস্থা অনুযায়ী, ওজন অনুযায়ী, বিশেষ করে গর্ভের শুরু যে ওজনটা ছিল বা গর্ভাবস্থায় আসার পূর্বে যে ওজনটা ছিল সেই ওজন অনুসারে তার প্রতিটা ট্রাইমেস্টারে তার জন্য নির্দিষ্ট ক্যালোরি মেনটেন করা। আয়োডিনের অভাবে শিশুর মস্তিষ্কের
বিকাশজনিত ত্রুটি হতে পারে। তাই গর্ভাবস্থায় অবশ্যই মাকে আয়োডিন জাতীয় খাবারের প্রতি লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে শাকসবজি, ফলমূলের পাশাপাশি খাবারের তালিকায় সামুদ্রিক মাছ রাখতে হবে। তবে অতিরিক্ত পরিমাণে সামুদ্রিক মাছ আমরা অ্যাভয়েড করতে বলি, কেননা এতে লেড বা মার্কারি থাকে। তাই সপ্তাহে একদিন অল্প পরিমাণে সামুদ্রিক মাছ খেতে পারে। এছাড়া বাদামে প্রচুর পরিমাণে আয়োডিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফলিক অ্যাসিড রয়েছে। তাই প্রতিদিনের খাবারে বিশেষ করে যে কোনো নাস্তার ক্ষেত্রে 8 থেকে 10টি কাঠবাদাম মায়ের জন্য এবং সন্তানের জন্য খুবই উপকারী। একজন গর্ভবতী মাকে গর্ভের শুরু থেকে শেষ পর্যন্তই প্রত্যেকটি পুষ্টি উপাদানের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত এবং সেই পুষ্টি উপাদানগুলো যে খাবারগুলো থেকে আমরা পেয়ে থাকি সে খাবারগুলো তার পুরো গর্ভাবস্থায় নিশ্চিত করতে হবে। তা না হলে মা এবং শিশু দুজনের জন্যই কিন্তু সেটি অত্যন্ত ঝুঁকিস্বরূপ হয়ে থাকবে, কেননা এক একটি পুষ্টি উপাদানের অভাবে এক এক ধরনের ত্রুটি সৃষ্টি হয়। তাই গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই পুষ্টি নিশ্চিত করার জন্য খাবারের তালিকায় অবশ্যই এই ধরনের খাবারগুলো, বিশেষ করে প্রোটিন, ক্যালসিয়াম এবং জিঙ্কের ঘাটতি পূরণজনিত খাবারগুলো রাখা অত্যন্ত প্রয়োজন। এতে শিশু এবং মা দুজনের জন্যই অত্যন্ত উপকারী হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সার্বিকভাবে আপনার কাছে জানতে চাই যে একজন নারী, একজন মেয়ে, একজন টিনেজার যেন সুস্থ থাকতে পারে সেজন্য আসলে কি কি বিষয় তাদের মেনে চলা উচিত? তার হাইট হিসেবে ওজনে একটা ব্যালেন্স রাখতে হবে, যেটাকে আমরা বিএমআই বলি। এটা যেন তাকে প্রতিদিন হাঁটতে হবে, কিছু হালকা ব্যায়াম করতে হবে, পরিমিত খাবার খেতে হবে। ফাস্ট ফুড বা যে বিরিয়ানি টিরানি, এগুলো হচ্ছে বিরিয়ানি, ফাস্ট ফুড, এগুলো পরিহার করতে হবে। আর হচ্ছে আপনার ফ্যাটি খাবারগুলো কম খেতে হবে, সময় মতো ঘুমাতে হবে, নির্দিষ্ট বয়সে অবশ্যই বিয়ে করতে হবে। বিয়ের পরে প্রলং টাইম অবশ্যই কন্ট্রাসেপটিভ নেওয়া যাবে না। আর হচ্ছে যদি কোনো সমস্যা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যাতে আর্লি ডায়াগনোসিস হয় এবং আর্লি ট্রিটমেন্ট শুরু করা যায়। যদি আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট শুরু করলে আসলে অনেক কিছুই অ্যাভয়েড করা সম্ভব এবং আমরা জীবনটাকে মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে সুন্দর জীবনযাপন করতে পারব। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা এবং সঠিক সময়ে পরিবার পরিকল্পনার বিষয়টিকে আমলে নেওয়া এবং আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।